দ্বারকা কিংবা দ্বারকা শ্রীকৃষ্ণের নিজের হাতে তৈরি এক আশ্চর্য শহর। মনে করুন আপনি এমন একটা শহরে দাঁড়িয়ে আছেন যেখানে মানুষের মনে কোনো কষ্ট নেই মানুষে মানুষে কোনো হিংসা। চারদিকে সোনায় বাঁধানো দেওয়াল, রূপো দিয়ে মোড়া মেঝে আর সুন্দর সুন্দর রাজপ্রাসাদে ঘেরা সেই শহর। আজকের এই টক্সিক পৃথিবীতে এমন শহরের কথা শুনলে হয়তো আপনার মনে হবে এটা কোনো রূপকথার দেশ। কিন্তু জানেন কি, আজ থেকে বহু হাজার বছর আগে মহাভারতের যুগেই ভারতে গড়ে উঠেছিল এমনই এক অবাক করে দেওয়া শহর। সেই শহরে মানুষে মানুষে ছিল ভালো সম্পর্ক, প্রতিদিন বসত গান বাজনার আসর, বাগানে খেলা করত হাঁস ময়ূর, দেশ বিদেশের সঙ্গে চলতো ব্যবসা, বন্দর দিয়ে আসতো অন্যান্য দেশের জাহাজ, আর বাজারে পাওয়া যেত পৃথিবীর সব দেশের জিনিসপত্র। আপনাদের হয়তো মনে হতে পারে আমি হয়তো হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতার কোনো এক শহরের কথা বলছি, এমন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু যদি বলি এই শহরটা কোনো প্রাচীন সভ্যতার অংশ নয়, বরং এই শহরটা নির্মাণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শুনে চমকে গেলেন নিশ্চয়ই? হ্যাঁ, প্রাচীন ভারতে আরব সাগরের বুকে একটা সময় অবস্থিত ছিল এমনই একটা শহর যা বলে বলে 10 গোল দিতে পারত আজকে নিউ ইয়র্ক কিংবা প্যারিসকে। যদি সেই শহরটা আজও টিকে থাকতো তাহলে হয়তো সেটাই হয়ে উঠত গোটা পৃথিবীর সবচেয়ে ধনী শহর, কিংবা হয়তো এই গোটা শহরটাই হয়ে উঠতে পারত পৃথিবীর 8ম আশ্চর্য। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের সেই রহস্যময় মায়ানগরী দ্বারকা নিয়ে। নমস্কার, আমি সুজয় নীল। কৈলাস পর্বতের রহস্য নিয়ে করা আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নিজের শহর দ্বারকা সম্পর্কে। আপনাদের সেই অনুরোধেই যখন আমি দ্বারকার ব্যাপারে রিসার্চ করতে শুরু করি, আমার সামনে এমন কিছু তথ্য উঠে আসে যা শুনলে আপনারাও হয়তো আমার মতো অবাক হয়ে যাবেন। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো আজ পৃথিবীর ম্যাপ থেকে রীতিমতো গায়েব হয়ে গেছে এই জাদুকরী শহরটা। ভাবুন তো, যে শহরটা স্বয়ং শ্রীকৃষ্ণ তৈরি করেছিলেন সেটা এইভাবে রাতারাতি হারিয়ে যাবে। কিন্তু জানেন কি, দ্বারকা কোনোদিনই হারিয়ে যায়নি। হ্যাঁ, ঠিকই শুনলেন, দ্বারকা আজও আছে, তবে এখন আর সেটা পৃথিবীর ওপরে নেই, রয়েছে আরব সাগরের গভীর নীল জলের তলায়। খোদ ভারতের পুরাতত্ত্ব বিভাগ এএসআইও আজ মানতে বাধ্য হয়েছে আরব সাগর এবং গোমতী নদী একসঙ্গে যে জায়গাটায় মিশেছে সেখানেই জলের তলায় আজও ঘুমিয়ে রয়েছে শ্রীকৃষ্ণের সেই স্বপ্নের মায়ানগরী। কিন্তু এখন প্রশ্নটা হলো, কেন এরকমভাবে হঠাৎ জলের তলায় তলিয়ে গেল শ্রীকৃষ্ণের দ্বারকা? কি ছিল সেই অভিশাপ যার কারণে শেষ হয়ে গেছিল শ্রীকৃষ্ণের যদুবংশ? আর কিভাবেই বা এই পুরো ঘটনার সঙ্গে কানেক্টেড রয়েছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ? চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, আর ধাপে ধাপে জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের মায়ানগরী দ্বারকার এই অজানা গল্পটাই। দ্বারকা শহরের গল্পটা বলতে গেলে আমাদের শুরু করতে হবে একেবারে মথুরা থেকে। বহু বছর আগের কথা। সেই সময় মথুরা শহরে কংসের অত্যাচার ছিল চরমে। পুরো শহরে সেই সময় অরাজকতার পরিবেশ। তখনই সেই শহরের মানুষজনকে বাঁচাতে এগিয়ে এলেন শ্রীকৃষ্ণ। অত্যাচারী রাজা কংসকে বধ করে শ্রীকৃষ্ণ মথুরায় শান্তি ফিরিয়ে আনলেন ঠিকই, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। কংস বধের পরেই তার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠলেন তার শ্বশুরমশাই মগধের রাজা জরাসন্ধ। নিজের সেনাবাহিনী নিয়ে সোজা মথুরা আক্রমণ করে বসলেন তিনি। টানা 17 বার শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ হলো জরাসন্ধের। প্রতিবারই শ্রীকৃষ্ণ জিতলেন ঠিকই, কিন্তু তিনি বুঝে গেলেন এখন আর মথুরা তার প্রজাদের জন্য নিরাপদ নয়। যদি কোনোভাবে একবার তিনি হেরে যান তাহলেই জরাসন্ধ পুরো মথুরাকে শেষ করে দেবে। তাই শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন তিনি নিজের প্রজাদের নিয়ে চলে যাবেন এমন একটা জায়গায় যেখানে জরাসন্ধ পৌঁছতেও পারবে না। কিন্তু হুট করে তো এরকম একটা বিশাল রাজ্য তৈরি করার জমি পাওয়া যায় না। তাই শ্রীকৃষ্ণ জমির অনুরোধ নিয়ে চলে গেলেন সমুদ্রের দেবতা বরুণ দেবের কাছে। তার কাছে গিয়ে শ্রীকৃষ্ণ আবেদন করলেন, হে বরুণ দেব, আমি আমার প্রজাদের জন্য এক টুকরো নিরাপদ জমি চাই যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। শ্রীকৃষ্ণের এই অনুরোধ ফেলতে পারলেন না বরুণ দেব। তিনি সমুদ্রের মাঝখান থেকে প্রায় 153 কিলোমিটার বা 12 যোজন জায়গা দান করলেন শ্রীকৃষ্ণকে। নীল জলের বুক চিরে উঠে এলো একটা বিশাল জমি। আজকের দিনে সিঙ্গাপুর শহরটা যেভাবে ল্যান্ড রিক্লেমেশন পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে, অনেকটা সেই রকম পদ্ধতি ব্যবহার করেছিলেন শ্রীকৃষ্ণ। ল্যান্ড রিক্লেমেশন পদ্ধতিতে সমুদ্রের মাঝে মাটি ফেলে এমন একটা জায়গা তৈরি করা হয় যেখানে মানুষ থাকতে পারবে। ভাবুন, যে পদ্ধতিটা আজ এত বছর পর সিঙ্গাপুরের মতো শহর নিজেদের জায়গা বাড়ানোর জন্য ব্যবহার করছে, সেই পদ্ধতি নাকি হাজার হাজার বছর আগে ব্যবহার করে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ। চলুন আবারও ফিরে আসা যাক মূল গল্পে।
তাহলে যেটা বলছিলাম, বরুণ দেবের কাছ থেকে জমি পেয়ে সেখানে নতুন শহর তৈরির সিদ্ধান্ত নিলেন শ্রীকৃষ্ণ। আর এই শহরটা তৈরি করার দায়িত্ব পেলেন দেবশিল্পী বিশ্বকর্মা। শ্রীকৃষ্ণের ইচ্ছে আর বিশ্বকর্মার কারিগরিতে তৈরি হলো একটা নতুন মায়ানগরী। সেই শহরের বিশাল সব প্রাসাদের দেওয়ালগুলো ছিল খাঁটি সোনা দিয়ে মোড়া, মেঝেগুলো ছিল রূপোর মতো চকচকে, আর শহরে ঢোকার মুখেই ছিল একটা বিশাল সিংহদুয়ার। আর এই সিংহদুয়ারটার জন্যই শহরটার নাম দেওয়া হলো দ্বারের নগরী, দ্বারকা। এই শহরে ঢুকলেই মনে হতো যেন একটা অন্য জগতে ঢুকে পড়েছি। চারদিকে সুগন্ধি ফুলের গন্ধে বাতাস ম ম করছে, রাজপথে ময়ূরেরা পেখম মেরে নাচ করছে, কোনো মানুষের মনে কোনো কষ্টই নেই। ভাবুন, আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এমন একটা শহর বানিয়েছিলেন যেটা নিউ ইয়র্ক, লন্ডনের মতো একটা অতি আধুনিক শহরকেও টেক্কা দিতে পারে। প্রজাদের যাতায়াত করবার সুবিধার জন্য এই গোটা শহরে ছিল ভালো ভালো রাস্তা। ব্যবসা ছিল এই শহরের প্রধান আয়ের উৎস, তাই প্রত্যেকটি রাস্তা বন্দরের সঙ্গে যুক্ত ছিল। সমুদ্রে আসা জাহাজগুলো যাতে সহজে নোঙর করতে পারে তার জন্য ছিল উন্নত মানের ডক ও জেটি। শুধু তাই নয়, সারা শহরে জল সরবরাহের জন্য ছিল চমৎকার সেচ ব্যবস্থা এবং টলটলে জলের পুকুর। সাজানো সবুজ ঘেরা বাগানগুলো দেখে মনে হতো যেন এই শহরে এক টুকরো স্বর্গ নেমে এসেছে। আর এই শহরের ঠিক মাঝ বরাবর জায়গাতেই ছিল শ্রীকৃষ্ণের নিজের রাজপ্রাসাদ, যা দেখতে ছিল কল্পনার থেকেও বেশি সুন্দর। তবে ভাগবত পুরাণ বলে এই শহরে শুধু শ্রীকৃষ্ণের প্রাসাদই ছিল না, এই শহরে আরো 9টি সুন্দর রাজমহল তৈরি করা হয়েছিল, যেগুলো শ্রীকৃষ্ণ দান করেছিলেন বলরাম, রুক্মিণী, সত্যভামা ও জাম্ববতী সহ তার অন্যান্য প্রিয়জনদের। মুনস্টোন, হিরে, সোনা আর অন্যান্য দামি পাথর দিয়ে তৈরি সেই সব বড় বড় প্রাসাদগুলোই বুঝিয়ে দিত শ্রীকৃষ্ণের এই শহর কতটা সমৃদ্ধশালী। কিন্তু ওই যে কথায় বলে, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, সেরকমটাই হয়েছিল দ্বারকার ক্ষেত্রেও। এমন একটা সময় যখন দ্বারকা শহরের প্রভাব প্রতিপত্তি ছিল চরমে, ঠিক সেই সময় এই শহরের উপর নেমে আসে এক মায়ের অভিশাপ, যার কল্পনা সেই সময় স্বয়ং শ্রীকৃষ্ণও করতে পারেননি। আর সেই অভিশাপের সঙ্গে জড়িয়েছিল ভারতের ইতিহাসে এমন এক যুদ্ধ যা আজও পরিচিত ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। কিন্তু এবারে প্রশ্নটা হলো, কে ছিলেন সেই মা, আর কেনই বা তিনি অভিশাপ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আর কিভাবেই বা ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী? তাহলে চলুন এবার সেই গল্পটাই জানা যাক। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ তখন সবে সবে শেষ হয়েছে। যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে রয়েছে সৈনিকদের মৃতদেহ, ভাঙা তলোয়ার। কুরুক্ষেত্রের ময়দান ভেসে যাচ্ছে রক্তে, পুরো কৌরব বংশ শেষ হয়ে গেছে। এমন অবস্থায় নিজেদের ছেলেদের শেষবারের মতো বিদায় জানাতে যুদ্ধের ময়দানে আসলেন কৌরবদের মা গান্ধারী। নিজের 100 জন ছেলের এই পরিণতিতে শোকে আর ক্ষোভে ভেঙে পড়লেন গান্ধারী। তার মনে হলো ভগবান শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু তিনি তা না করে এই হত্যাকাণ্ডে মদত দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাগে অন্ধ হয়ে গান্ধারী অভিশাপ দিলেন শ্রীকৃষ্ণকে। গান্ধারী বললেন, যেমন ভাবে আমার কুরুবংশ ধ্বংস হয়ে গেছে, তেমন ভাবেই একদিন তোমার যদুবংশ ধ্বংস হবে। আর হলেও ঠিক তাই। মাতা গান্ধারীর এই অভিশাপের পর থেকেই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর উপরে যেন একটা কালো ছায়া নেমে এলো। কয়েক বছরের মধ্যেই যেন পুরো পাল্টে গেল দ্বারকা শহরের পরিবেশ। যে শহরটা এতদিন ছিল সমৃদ্ধির প্রতীক, সেটাই পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। যদিও পুরাণ মতে শুধু গান্ধারী নন, এই দ্বারকার ধ্বংসের পিছনে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভেরও একটা ভূমিকা আছে বলে মনে করা হয়। একটা সময় এই দ্বারকা শহরের কাছেই পিণ্ডরক বলে একটা জায়গা ছিল। সেখানে ভারতের নানা জায়গা থেকে মুনি ঋষিরা আসতেন ধ্যান ও সাধনা করতে। সেই রকমই একদিন একটা জায়গায় ঋষিদের একটা দল আসে সাধনার জন্য। সবাই ভেবেছিল এনারাও হয়তো সাধারণ কোনো সাধু হবেন, যেমন এসে থাকেন। কিন্তু এই দলে কোনো সাধারণ সাধুরা ছিলেন না। এই দলে ছিলেন ঋষি বিশ্বামিত্র, বশিষ্ঠ, নারদ এবং দুর্বাসার মতো প্রখ্যাত ঋষিরা। সেই সময়ই শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ আর তার বন্ধুদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলা করতে শুরু করে। শাম্ভের কাছে একটা বিশেষ ক্ষমতা ছিল, সে যে কোনো সময় নিজের রূপ পরিবর্তন করতে পারত। এই ক্ষমতা কাজে লাগিয়ে ঋষিদের নিয়ে মজা করার জন্য শাম্ভ ও তার বন্ধুরা একটা প্ল্যান করে। তারা ঠিক করে শাম্ভ গর্ভবতী নারীর মতো করে সেজে ওই ঋষিদের সামনে যাবে এবং সেই ঋষিদের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে। ঋষিদের কাছে তারা জিজ্ঞেস করবে এই গর্ভবতী নারীর মেয়ে হবে নাকি ছেলে হবে, আর যখন সেই ঋষিরা কোনো একটা উত্তর দেবেন তখন তারা তাদেরকে নিয়ে উপহাস করবে। প্ল্যান মাফিক সবকিছু এগোলো। শাম্ভ গর্ভবতী নারী সেজে ঋষিদের সামনে গেল, কিন্তু তারা বুঝতে পারেনি এই ঋষিরা কোনো সাধারণ মানুষ নয়। ঋষিরা শাম্ভকে দেখার সঙ্গে সঙ্গে পুরো প্ল্যান ধরে নেয়। নিজেদের এই উপহাস আর অসম্মান দেখে ঋষিরা খুবই রেগে যান, আর তারা শাম্ভকে অভিশাপ দেন, তুমি এমন একটি লোহার পিণ্ডের জন্ম দেবে যা তোমার পুরো যদুবংশের ধ্বংসের কারণ হবে।
এই অভিশাপ শুনে শাম্ভু তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা ক্ষমা চাইতে থাকে, কিন্তু ততক্ষণে আর কিছুই করার ছিল না। কয়েকদিন পর ঠিক সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়। একদিন সকালে ঘুম থেকে উঠে শাম্ভু দেখতে পান তার পাশে পড়ে রয়েছে একটা বিশাল ভারী লোহার পিণ্ড। এই ঘটনা জানার পরেই পুরো যদু বংশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঋষি বশিষ্ঠ এই অভিশাপ দিয়েছেন শুনেই ভয় পেয়ে এই লোহার পিণ্ডটাকে টুকরো টুকরো করে কেটে সেটাকে সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দেন রাজা উগ্রসেন। তার আদেশ মতো লোহার পিণ্ডটাকে অনেকগুলো ছোট টুকরে ভেঙে সমুদ্রে ফেলে দেওয়া হয়। কিন্তু বশিষ্ঠ মুনির আদেশ কি কেউ পাল্টাতে পারে? টুকরোগুলো জলে ফেলার সঙ্গে সঙ্গেই একটা বিশাল বড় মাছ সেই লোহার টুকরোগুলো গিলে ফেলে। কিছুদিন পর জেলেরা এই মাছটিকে ধরেন এবং মাছটার পেট কেটে তারা ওই লোহার টুকরোগুলো দেখতে পান। জেলেরা ওই লোহার টুকরোগুলো বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং জরা নামের একজন শিকারী ওই লোহার টুকরোগুলো কেনেন। জরা ওই লোহার টুকরোগুলো কিনেছিলেন সেগুলো দিয়ে তীর তৈরি করার জন্য। এরই মধ্যে এতদিনে ধীরে ধীরে দ্বারকার পরিবেশ খারাপ হতে শুরু করে। গান্ধারীর অভিশাপের প্রভাব যেন আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে অহংকার বাড়তে থাকে যদুবংশীদের মধ্যে। ধর্মনীতি শালীনতার জায়গায় শুরু হয় ভোগবিলাস ও মদ্যপান। একটা সময় যেখানে যদুবংশের লোকজন সবসময় আনন্দ করে সময় কাটাতো, সেখানেই তারা একে অপরের সঙ্গে মারামারি শুরু করে। এইসব দেখে অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন শ্রীকৃষ্ণ। অবশেষে একদিন প্রভাস তীর্থে যদুবংশের যোদ্ধারা সমুদ্রের তীরে একটা বিরাট উৎসবের আয়োজন করে। একসঙ্গে আনন্দ করার জন্য এই উৎসব হলেও এই আনন্দের অনুষ্ঠান ধীরে ধীরে লড়াইয়ের ময়দানে পরিণত হয়। মদ্যপান এবং অহংকার তাদের যেন অন্ধ করে দেয়। তারা নিজেদের মধ্যেই লড়াই শুরু করে এবং যে অস্ত্র দিয়ে তারা শত্রুকে পরাজিত করেছিল সেই অস্ত্র দিয়েই একে অপরকে হত্যা করতে থাকে। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন এই বংশের ধ্বংস আর কেউ আটকাতে পারবে না। তাই মনের দুঃখে তিনি চুপচাপ জঙ্গলের দিকে বনবাসে চলে যান এবং সেখানে গিয়ে একটা গাছের নিচে বিশ্রাম করতে শুরু করেন। অদ্ভুত ব্যাপার হলো, যে সময় শ্রীকৃষ্ণ ওই জঙ্গলে গিয়েছেন তখনই ওই জঙ্গলে উপস্থিত হয় জরা নামের ওই শিকারী। দূর থেকে শ্রীকৃষ্ণের পা দেখে সে তাকে হরিণ ভেবে ভুল করে এবং তীর ছুঁড়ে দেয়। এটা ছিল সেই তীরটাই যেটা জরা তৈরি করেছিলেন ওই লোহা থেকে। লোহার সেই তীর শ্রীকৃষ্ণের পায়ে আঘাত করে আর সঙ্গে সঙ্গে তিনি মারা যান। শ্রীকৃষ্ণের মৃত্যুর পরেই ধীরে ধীরে সমুদ্র গ্রাস করে নেয় গোটা দ্বারকা শহরটাকে। ধ্বংস হয় দ্বারকা আর সাথে সাথে শুরু হয় কলিযুগ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে শহরটাকে তৈরি করেছিলেন আজ সেটা হয়ে রয়েছে শাস্ত্রের পাতায় লুকিয়ে থাকা একটা অমর স্মৃতি। কিন্তু আজও এমন অনেক ঋষিমুনি রয়েছেন যারা বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ আজও বেঁচে রয়েছেন। কিন্তু কিভাবে? জরার তীরে কি সত্যিই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল? অর্জুন কি ভূমিকা পালন করেছিলেন? সব বলছি, কিন্তু এই সব প্রশ্নের উত্তর জানার আগে চলুন জেনে নিই এই শহরটা আবারও আবিষ্কার কিভাবে হয়েছিল। সত্যি কি সমুদ্রের নিচে পাওয়া ওই শহরের ধ্বংসাবশেষটা শ্রীকৃষ্ণের দ্বারকা শহরেরই ছিল? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। সাল 1930। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের কিছু জেলে এবং ডুবুরি হঠাৎ করে একটা চাঞ্চল্যকর দাবি করে বসলেন। তারা বললেন সমুদ্রে ডুব দেওয়ার সময় তারা অদ্ভুত কিছু স্ট্রাকচার দেখতে পেয়েছেন সমুদ্রের একেবারে নিচে। সেই সব স্ট্রাকচার দেখে মনে হচ্ছিল সমুদ্রের নিচে যেন লুকিয়ে আছে বিশাল কোন একটা শহরের ধ্বংসাবশেষ। বড় বড় পাথরের দেওয়াল, উঁচু উঁচু থাম, সবকিছু যেন জানান দিচ্ছিল এই জায়গার নিচে রয়েছে কোনো একটা বড় শহর। সেই সময় সাধারণ মানুষ তো বটেই, প্রশাসনও বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি। অনেকেই ভেবেছিল হয়তো জেলেরা ভুল দেখেছে। তাছাড়া তখন ব্রিটিশ শাসনের সময়, ফলে স্থানীয়দের এই ধরনের দাবিকে গুরুত্ব দেওয়ার মতো পরিস্থিতিও ছিল না। তবে জেলেদের ওই কথাগুলোর উপর বিশ্বাস রেখেই নিজের মতো করে তদন্ত শুরু করেন হীরানন্দ শাস্ত্রী। হীরানন্দ শাস্ত্রী নিজের গবেষণায় সাফল্য পাননি, কিন্তু তিনি এই পুরো রিসার্চে একটা ভিত্তি তৈরি করে দিয়েছিলেন যা পরবর্তীকালে বিজ্ঞানীদের এই শহরকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। 1947 সাল ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেল ভারত। স্বাধীনতার পর ধীরে ধীরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে ASI এর ওপর থেকে ব্রিটিশ প্রভাব কমতে শুরু করলো এবং ভারতের প্রাচীন ইতিহাস এবং সভ্যতা নিয়ে নতুন করে গবেষণা শুরু হলো। এই সময়ই ASI এর নজরে আসে হীরানন্দ শাস্ত্রীর সেই পুরনো রিপোর্টগুলো, যেগুলো গুজরাটের উপকূলের কাছে সমুদ্রের নিচে অদ্ভুত সব জিনিসপত্রের ব্যাপারে তিনি লিখেছিলেন। রিপোর্টগুলো সামনে আসতেই নড়ে চড়ে বসলো ASI। 1963 সালে প্রথমবারের মতো সমুদ্রের নিচে নামলো ASI এর বিজ্ঞানীদের টিম। তবে প্রথমবার খোঁজাখুঁজিতে কোনো সাফল্য পায়নি ASI। সেই সময় পাওয়া গেছিল শুধু মাটির তৈরি কিছু পুরনো বাসন কোসন আর কিছু ভাঙা মূর্তি। তবে এই সামান্য আবিষ্কারও বিজ্ঞানীদের মনে একটা বিশেষ ধারণা তৈরি করে দেয় এই জায়গাটা নিয়ে। ASI এর বিজ্ঞানীরা বুঝে যান এই জায়গায় জলের নিচে কিছু একটা তো রয়েছে। সেই সময় ভারত সরকার ASI কে সাপোর্ট না করলেও বিজ্ঞানীরা হাল ছাড়েননি।
তারা এই রহস্যময় শহরটার ইতিহাস খুঁজে বের করার জন্য রিসার্চ চালিয়ে যেতে থাকেন। এরপর 1970-এর দশকে আসে এই গবেষণার সবথেকে বড় ব্রেক থ্রু। সেই সময় জামনগরের একটি সরকারি দপ্তর আবিষ্কার হয় ষষ্ঠ শতাব্দীর একটা পুরনো তাম্রলিপি। জানা যায় এই তাম্রলিপিটি তৈরি করিয়েছিলেন সীমাদিত্য নামের এক রাজা। এই তাম্রলিপিতে লেখা ছিল, আরব সাগরের মাঝে থাকা একটি শহরে বাস করতেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাম্রলিপিটা দেখেই যেন চোখ কপালে উঠে গেল বিজ্ঞানীদের। ঘুরে গেল পুরো গবেষণার মোড়। বিজ্ঞানীরা আবার শুরু করলেন তাদের রিসার্চ। তারা বুঝলেন মহাভারতে যে দ্বারকা নগরের উল্লেখ রয়েছে খুব সম্ভবত এটাই সেই শহর। প্রখ্যাত আর্কিওলজিস্ট ডক্টর এস.আর. রাও পেলেন নতুন রিসার্চের দায়িত্ব। মহাভারত এবং প্রাচীন পুরাণের সব ঘটনাগুলোর ব্যাপারে পড়াশোনা করে এবং আজকের আধুনিক ম্যাপের সঙ্গে জায়গাগুলোকে মিলিয়ে তিনি বুঝলেন 1930 সালে জেলেরা সমুদ্রের নিচে যে ধ্বংসাবশেষ দেখেছিলেন সেটাই সম্ভবত ভগবান শ্রীকৃষ্ণের সেই স্বপ্নের নগরী দ্বারকা। সাল 1979। এএসআই এর বড় কর্তাদের সঙ্গে মিটিং করে ডক্টর রাও সিদ্ধান্ত নিলেন তারা জলের নিচে নামবেন খোঁজাখুঁজি করতে। কিন্তু সেই সময় এএসআই এর কাছে জলের নিচে খোঁজাখুঁজি করার মতো ব্যবস্থা ছিল না। তাই ডক্টর রাও গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি এনআইওর সাহায্য নিলেন এবং শুরু করলেন সমুদ্রের নিচে খোঁজাখুঁজি। কাজটা মোটেও সহজ ছিল না। সেই সময় ভারতে আধুনিক সরঞ্জামের বেশ অভাব ছিল। তবুও স্থানীয় জেলে, অভিজ্ঞ ডুবুরি, পুরনো কিছু নৌকো এবং প্রাইমারি সোনার টেকনোলজি কাজে লাগিয়ে শুরু হলো কাজ। যখন ডক্টর রাও এই পুরো কাজটা শুরু করেন তখন এএসআই এর জন্য বাজেট দিয়েছিল মাত্র 800 টাকা। ভাবুন একবার, এত বড় একটা রিসার্চের জন্য মাত্র 800 টাকা দেওয়া হচ্ছে ভারতের সেরা বিজ্ঞানীদের। পরিস্থিতি এমনই ছিল যে ডক্টর রাওকে রীতিমতো নিজের বেতন খরচ করে কর্মীদের খাওয়াতে হতো। কিন্তু এত সমস্যা সত্ত্বেও তিনি হাল ছেড়ে দেননি। সমুদ্রের নিচে খোঁজাখুঁজি চালিয়ে যায় পুরো দল। অবশেষে কিছুটা আশার আলো দেখা যায়। সমুদ্রের একদম নিচের দিকে কিছু অস্বাভাবিক স্ট্রাকচার দেখতে পান ডুবুরিরা। বড় বড় পাথরের দেওয়াল, বিশাল বিশাল থাম, প্রাচীন নোঙর, কি ছিল না সেখানে। কিন্তু এখানেই শেষ নয়। 1979 সালে সাফল্যের পর ডক্টর এস.আর. রাও এবং তার দল বুঝতে পারলেন তারা শুধুই একটা রিসার্চ করেননি, তারা ইতিহাসের এমন এক অধ্যায়ের দরজা খুলে দিয়েছেন যা বছরের পর বছর ধরে রহস্য দিয়ে ঘেরা ছিল। 1980-র দশকে আরো গতি পায় এই রিসার্চ। ডক্টর রাও মনে প্রাণে বিশ্বাস করতেন মহাভারত শুধু কোনো গল্প নয়, আমাদের পুরাণে যে দ্বারকা শহরের ব্যাপারে কথা বলা হয়েছে সেটা আসলেই রয়েছে। যদি ব্যাবিলনের মতো শহর মাটি খুঁড়ে পাওয়া যায় তাহলে দ্বারকা কেন নয়? এই ভেবে 1983 সালে আবারও কোমর বেঁধে কাজে নেমে পড়লেন তিনি। পুরনো বইপত্র ঘেঁটে ডক্টর রাও বুঝলেন এতক্ষণে তারা যে জায়গাটা রিসার্চ করেছেন সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা শহরটা থাকার কথা নয়, ওটা শুধুই পুরনো দ্বারকার একটা এক্সটেনশন। যে জায়গায় শ্রীকৃষ্ণ থাকতেন সেই জায়গাটা আরেকটু দূরে, আজকের বেট দ্বারকায়। রুট বদলে আবারও শুরু হলো রিসার্চ। তবে এই জায়গায় রিসার্চ করা আরো কঠিন, কারণ এই জায়গাটা আসলে একটা দ্বীপ। তাই এত ভারী ভারী জিনিস নিয়ে সেখানে অব্দি যেতেও সমস্যা রয়েছে। তবুও রাওয়ের দল পিছিয়ে যায়নি। 1983 সাল থেকে 1992 বেট দ্বারকা এবং আশপাশের অঞ্চলে বহুবার রিসার্চ করে রাওয়ের দল। প্রতিবারই উঠে আসতে শুরু করে নতুন নতুন জিনিসপত্র, প্রাসাদের ধ্বংসাবশেষ, ব্রোঞ্জ এবং লোহার তৈরি জিনিসপত্র, বিশেষ স্ট্যাম্প, অনেক কিছুই খুঁজে বের করে ডুবুরিরা। এগুলো কোনোটাই প্রকৃতির তৈরি হতে পারে না, এগুলো সবকটাই বানিয়েছিলেন মানুষেরা। থার্মোলিউসেন্স পরীক্ষায় জানা যায় এই জিনিসগুলোর বয়স 5000 বছরেরও বেশি, মানে সেই দাপর যুগ যে সময় বেঁচেছিলেন শ্রীকৃষ্ণ। এই ফলাফল অবাক করে এএসআই এর বড় কর্তাদেরও। 1990 সালের মধ্যে পুরো এএসআই নিশ্চিত হয়ে যায় একটা সময়ে এখানে একটা বন্দর শহর ছিল। তহবিলের অভাবে 90-এর দশকে গবেষণা বন্ধ হয়ে গেলেও 2001 সালে অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন আবারও শুরু হয় দ্বারকা নিয়ে রিসার্চ। দ্বারকা রিসার্চের জন্য ভালো বাজেট অ্যালট করে ভারত সরকার। এএসআই এর আন্ডার ওয়াটার আর্কিওলজি উইং এবং ইন্ডিয়ান নেভি একসঙ্গে মিলে শুরু করে একটা সায়েন্টিফিক মিশন। আধুনিক সোনার টেকনোলজি, সাব বটম প্রোফাইলার, ডিজিটাল হাইড্রোগ্রাফিক টেকনোলজি ব্যবহার করে শুরু হয় সমুদ্রের নিচে ছবি তোলার কাজ। 2001 থেকে 2007 সালের মধ্যে সমুদ্রের তলা থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন বেশ কিছু মার্বেলের ব্লক, পুরনো কিছু স্ট্রাকচারের ভিত, ভালো ড্রেনেজ সিস্টেম এবং প্রাচীন বন্দরের ধ্বংসাবশেষ। এইসব দেখে মেরিন সায়েন্টিস্টরা সরকারকে রিপোর্ট দেন এই জায়গার নিচে সত্যিই রয়েছে একটা আধুনিক শহরের ধ্বংসাবশেষ। এএসআই এর এই রিপোর্ট দেখে এগিয়ে আসে সরকারও। শ্রীকৃষ্ণের শহর নিয়ে গবেষণা বলে কথা,
তাই সমুদ্রের নিচে কার্বন ডেটিং করার অনুমতি দেয় গুজরাট সরকার। ভারত এবং বিদেশের বিভিন্ন ল্যাবে পাঠানো হয় নমুনা। কার্বন ডেটিং করে জানা যায় এই নমুনাগুলোর কয়েকটির বয়স ৯,০০০ বছরেরও বেশি। এএসআই এর এই গবেষণা সামনে আসতেই ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের মধ্যে শুরু হয় বিতর্ক। কেউ বলেন এটা সেই মহাভারতের দ্বারকা শহর, কারো কাছে আবার এটা একটা প্রাচীন উপকূলীয় সভ্যতার নিদর্শন। তবে বিতর্ক যাই হোক না কেন, এই পুরো রিসার্চে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, সমুদ্রের নিচে সত্যি একটা সময়ে একটা প্রাচীন শহর ছিল। জিওলজিস্টরা বলেন হয়তো কোনো সুনামি এসে এই শহরটাকে গ্রাস করে নিয়েছিল। আবার মেরিন সায়েন্টিস্টরা বলেন বহু বছর আগে সমুদ্রের জলের উচ্চতা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল এবং সেই কারণেই জলের তলায় চলে গিয়েছিল এই শহরটা। তবে সঠিক প্রমাণ না থাকলেও আজকের দিনে অনেক বিজ্ঞানীরাই মনে করেন এই বেট দ্বারকা থেকে কিছুটা দূরে ভুজ ও দ্বারকা উপকূলের মাঝামাঝি একটা জায়গায় সত্যিই থাকতেন শ্রীকৃষ্ণ। 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট উপকূলে সমুদ্রের নিচে ডুব দিয়ে সেই প্রাচীন জায়গাটা দেখে আসেন। তার সঙ্গে ছিলেন ইন্ডিয়ান নেভি, জিও সায়েন্টিস্ট এবং বিজ্ঞানীদের একটা দল। সমুদ্রের নিচে ওই জায়গায় একটা ময়ূর পালকও নিবেদন করেন প্রধানমন্ত্রী। আজ দ্বারকার দুটো অংশ রয়েছে, একটা গুজরাটের উপকূলে যেখানে মানুষজন দ্বারকাধীশ মন্দির দেখতে আসেন। এই দ্বারকার উপকূলের অংশটা বর্তমানে হিন্দু ধর্মের 4 ধামের একটা ধামও বটে, তবে অন্য অংশটা এখনো রয়ে গিয়েছে জলের তলায়। দ্বারকা শহরের গল্পটা আমাদের এটাই শেখায়, বিজ্ঞান আর বিশ্বাস কখনোই একে অপরের বিরোধিতা করে না। অনেকে মনে করেন ধর্ম কখনোই বিজ্ঞানের সঙ্গে এক রাস্তায় হাঁটতে পারে না, কিন্তু যদি ভালোভাবে খুঁজে দেখা যায় তাহলে হয়তো ধর্মগ্রন্থে বলা কথাগুলো সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া সম্ভব। এই ভিডিওতে আমরা কখনোই দাবি করছি না যে সমুদ্রের নিচে থাকা ওই শহরটাতেই থাকতেন শ্রীকৃষ্ণ। এএসআই এর বিজ্ঞানীদের কাছেও এইরকম কোনো নির্ভুল প্রমাণ নেই। তবে হয়তো কোনো একদিন নতুন কোনো আবিষ্কার আবার আমাদের সামনে তুলে ধরবে সেই হারিয়ে যাওয়া মায়ানগরীর পুরো গল্পটা, ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার গল্পটা। আমরাও হয়তো রিভিজিট করতে পারবো ইতিহাসটাকে, নিজের হাতে ছুঁয়ে দেখতে পারবো শ্রীকৃষ্ণের সেই মায়ানগরীকে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর কোন ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।